নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা সময়ে ডুব দিচ্ছি, মানে ভারতীয় ইতিহাসের এক অসাধারণ সময়, আনুমানিক ৬০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দের উত্তর ভারত। হ্যাঁ, একেবারে যাকে বলে একটা পালা বদলের সময়। ঠিক। আর এই সময়টাকে বুঝতে আমরা সাহায্য নিচ্ছি উপেন্দর সিংয়ের গবেষণার। তার কাজ আমাদের একটা চমৎকার রূপরেখা দেয়। একদম। মানে এই সময়টা শুধু রাজা রাজ্য বা যুদ্ধের কথা নয়, এটা শহর গড়ে ওঠার, নতুন নতুন ভাবনাচিন্তার জন্ম নেওয়ার আর সমাজের ভেতরেও অনেক উথাল পাথালের সময়। সেটাই। তো এই সময়টা জানার জন্য আমাদের হাতে কি কি সূত্র আছে, মানে কোথা থেকে জানতে পারি আমরা? দেখুন, মূলত দু ধরনের সূত্র। একদিকে আছে সাহিত্যিক উপাদান, যেমন ধরুন বৌদ্ধ গ্রন্থ, ত্রিপিটক, জাতকের গল্প বা জৈন আগম সাহিত্য। এগুলোতে তখনকার সমাজ, অর্থনীতি, রাজনীতির অনেক ছবি পাওয়া যায়। আচ্ছা। আর অন্যদিকে আছে প্রত্নতত্ত্ব, মানে মাটি খুঁড়ে পাওয়া জিনিস, পুরনো শহরের ধ্বংসাবশেষ, বিশেষ ধরনের মাটির পাত্র, যেমন ওই যে কালো চকচকে পাত্র বা এনবিপিডব্লিউ। হ্যাঁ, এনবিপিডব্লিউর কথা শুনেছি। ঠিক, পোড়া ইটের ব্যবহার, পুরনো মুদ্রা, রিংওয়েল, এই সব কিছু মিলিয়ে একটা বাস্তব চিত্র পাওয়া যায়। বেশ, তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা কি, মানে আমরা কি বোঝার চেষ্টা করব? মূল লক্ষ্য হল এই সূত্রগুলোকে মিলিয়ে দেখা যে এই যুগে ঠিক কি বড় পরিবর্তন ঘটছিল। ধরুন, রাজনৈতিক দিকে কিভাবে ছোট ছোট রাজ্য থেকে মহাজনপদ বা আরও বড় রাজ্য তৈরি হলো। অর্থনৈতিক দিকে নগরায়ন, মানে শহর কিভাবে গড়ে উঠল, ব্যবসা বাণিজ্য বাড়ল, আর সমাজে মানে বর্ণ ব্যবস্থার পাশাপাশি নতুন কোন কোন গোষ্ঠী উঠে এলো। বোঝা গেল। তাহলে চলুন শুরু করা যাক রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে। মনে হচ্ছে যেন একটা বিশাল দাবার ছক পাতা হয়েছিল তখন, তাই না? হ্যাঁ, চমৎকার বলেছেন, সত্যিই তাই। উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্রটা তখন বেশ জটিল ছিল। মানে একদিকে ছিল কিছু বেশ শক্তিশালী রাজতন্ত্র। হ্যাঁ, ওই যে ১৬টা মহাজনপদের কথা আমরা পাই, অঙ্গুত্র নিকায়তে আছে না? কাশী, কৌশল, অঙ্গ, মগধ। হ্যাঁ, ওই ১৬টা মহাজনপদের তালিকাটা খুব গুরুত্বপূর্ণ। কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জী, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, শূরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ, এগুলো নাম পাওয়া যায়। এগুলোর মধ্যে কি সবই রাজতন্ত্র ছিল, মানে রাজা শাসন করতেন? না, এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এই মহাজনপদগুলোর মধ্যে দুটো প্রধান ধরন ছিল। একটা হলো রাজতন্ত্র বা রাজ্য, যেখানে বংশানুক্রমিক রাজা থাকতেন। এগুলো মূলত গঙ্গার উর্বর উপত্যকায় বেশি দেখা যায়, যেমন মগধ, কোশল, বৎস, অবন্তী। আর অন্য ধরনটা? অন্যটা হলো অরাজতান্ত্রিক রাজ্য। পালি সাহিত্যে এদের বলা হয়েছে গণ বা সংঘ। এগুলো মূলত হিমালয়ের পাদদেশের দিকে বা একটু কম উর্বর এলাকায় গড়ে উঠেছিল। যেমন ধরুন বৃজ্জি বা বজ্জিদের সঙ্গ, মল্লদের গণরাজ্য বা শাক্যদের গণরাজ্য, যেখানে গৌতম বুদ্ধের জন্ম। এই গণ বা সংঘ, এটা কি তাহলে এক ধরনের গণতন্ত্র ছিল, মানে প্রাচীন ভারতের ডেমোক্রেসি? ঠিক গণতন্ত্র বলাটা বোধহয় একটু মুশকিল। মানে আজকের দিনে সার্বজনীন ভোটাধিকারের মতো ব্যাপার ছিল না। এগুলোকে বরং বলা যেতে পারে গোষ্ঠীতন্ত্র বা অলিগার্কি। অলিগার্কি? মানে শাসন ক্ষমতাটা কিছু অভিজাত ক্ষত্রিয় পরিবারের প্রধানদের হাতে কুক্ষিগত ছিল। সাধারণ মানুষের বা অন্যান্য বর্ণের লোকেদের সেখানে বিশেষ ভূমিকা ছিল না। ও আচ্ছা, কিন্তু এরা শাসন চালাতেন কিভাবে? তাদের একটা সাধারণ সভাগৃহ থাকত, পালি ভাষায় যাকে বলা হতো সন্থগার। সেখানেই অভিজাত বংশের প্রধানরা মিলিত হতেন, আলোচনা করতেন এবং সম্ভবত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিতেন। ভোটাভুটি হতো? সেটা তো বেশ আধুনিক ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু গণরাজ্যে, যেমন লিচ্ছবিদের মধ্যে, ভোটাভুটির পদ্ধতির কথা জানা যায়। কাঠের তৈরি রঙিন শলাকা বা শলাকা ব্যবহার করা হতো ভোটের জন্য। আর যিনি ভোট সংগ্রহ করতেন তাকে বলা হতো শলাকা গাহাপক। বাহ! কিন্তু মনে রাখতে হবে কারা ভোট দিত। শুধুমাত্র ওই শাসক অভিজাত ক্ষত্রিয় বংশের পুরুষরা। ব্রাহ্মণ, সাধারণ কৃষক, কারিগর, ব্যবসায়ী, এমনকি দাস, এদের কারোরই এই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবার অধিকার ছিল না। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো, মানে দেখতে গণতান্ত্রিক মনে হলেও আসলে ক্ষমতাটা ছিল খুব সীমিত কিছু লোকের হাতে। উপালি বা চুনদের মতো সাধারণ কারিগরদের কোনো ভূমিকা ছিল না। একদম।
তারা সেই রাজ্যে বাস করতেন ঠিকই, কিন্তু শাসক গোষ্ঠীর অংশ ছিলেন না। তাই গণরাজ্য মানে অভিজাততন্ত্র, আজকের গণতন্ত্র নয়। বেশ। আচ্ছা, এই রাজতন্ত্র আর গণরাজ্য এদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? সবসময় কি শান্তিতে সহাবস্থান করত? না, মোটেই না। বরং প্রায়শই সংঘাত লাগত। আর সময়ের সাথে সাথে দেখা গেল শক্তিশালী রাজতন্ত্রগুলো, বিশেষ করে মগধ, এই গণ বা সংঘগুলোকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। হ্যাঁ, মগধের উত্থান, এটা তো একটা প্রধান ঘটনা। ১৬টা মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত মগধই কেন বাকিদের ছাপিয়ে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলল? রহস্যটা কি? এটা একটা খুব ভালো প্রশ্ন। এর পেছনে কিন্তু একটা কারণ নয়, অনেকগুলো কারণ একসাথে কাজ করেছে। উপিন্দর সিং এগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। যেমন? প্রথমত, ভৌগোলিক অবস্থান। মগধের রাজধানীগুলো দেখুন। প্রথমে রাজগৃহ, পাহাড় দিয়ে ঘেরা, খুব সুরক্ষিত। পরে পাটলিপুত্র, যা গঙ্গা, সোন আর গণ্ডক নদীর সঙ্গমে অবস্থিত। জলপথে যোগাযোগ আর প্রতিরক্ষার জন্য দারুণ জায়গা। স্ট্র্যাটেজিক লোকেশন যাকে বলে। ঠিক। দ্বিতীয়ত, গঙ্গা উপত্যকার উর্বর জমি, প্রচুর ফসল হতো, যা রাজ্যের অর্থনীতি আর সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য জরুরি ছিল। তৃতীয়ত, নদীপথগুলো মগধের নিয়ন্ত্রণে থাকায় ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। আর লোহা, শোনা যায় মগধের কাছে নাকি লোহার খনি ছিল। হ্যাঁ, এটাও একটা কারণ হিসেবে বলা হয়। ঝাড়খণ্ড অঞ্চলের কাছাকাছি হওয়ায় লোহা আর হাতি দুটোই সহজলভ্য ছিল। লোহা দিয়ে ভালো অস্ত্র আর কৃষির যন্ত্রপাতি তৈরি হতো, আর হাতি ছিল সেনাবাহিনীর একটা বড় শক্তি। তবে শুধু লোহার জন্যই মগধ সেরা হয়ে গেল, এই তত্ত্বটা নিয়ে এখন ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক আছে। মানে লোহা হয়তো অন্য জায়গাতেও ছিল। আচ্ছা, আর কোনো কারণ, সামাজিক বা সাংস্কৃতিক কিছু? সেটাও একটা দিক হতে পারে। মগধ যেহেতু একটু পূর্ব দিকে ছিল, তাই হয়তো এখানে উত্তর পশ্চিম ভারতের মতো বৈদিক ব্রাহ্মণ্যবাদের কঠোর অনুশাসন বা প্রভাব ততটা ছিল না। এর ফলে হয়তো নতুন ধ্যানধারণা বা সমাজের তথাকথিত নিচু স্তর থেকেও প্রতিভাবান ব্যক্তির উঠে আসার সুযোগ কিছুটা বেশি ছিল। যেমন নন্দ রাজারা, তাদের শূদ্র বংশোদ্ভূত বলা হয়। হ্যাঁ, পুরাণ বা অন্য সূত্রে সেরকম ইঙ্গিত আছে। মহাপদ্ম নন্দ, যিনি নন্দবংশ প্রতিষ্ঠা করেন, তাকে সর্বক্ষত্রান্তক বা সব ক্ষত্রিয়দের বিনাশকারীও বলা হয়েছে। এটা হয়তো তার নিচু বংশপরিচয় আর ক্ষমতার উত্থানকেই নির্দেশ করে। এই মগধের উত্থানে তো কয়েকজন বিখ্যাত রাজার নামও জড়িয়ে আছে, বিম্বিসার, অজাতশত্রু। অবশ্যই, হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার ছিলেন খুব বিচক্ষণ শাসক। তিনি শুধু যুদ্ধ নয়, বৈবাহিক সম্পর্ক স্থাপন করে মৈত্রীজোট গড়ার ওপর খুব জোর দিয়েছিলেন। কোশল, লিচ্ছবি, মদ্র, এইসব শক্তিশালী রাজ্যের রাজকন্যাদের বিয়ে করে তিনি মগধের শক্তি আর প্রভাব অনেক বাড়িয়েছিলেন। আর তার ছেলে অজাতশত্রু, তার গল্পটা তো একটু অন্যরকম। হ্যাঁ, বৌদ্ধ আর জৈন সূত্রে বলা হয় যে অজাতশত্রু তার বাবাকে বন্দী করে বা হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তবে তিনিও পিতার সাম্রাজ্য বিস্তারের নীতি বজায় রেখেছিলেন। কৌশলের সঙ্গে তার দীর্ঘ যুদ্ধ হয় এবং তিনি কাশী দখল করেন। পাটলিপুত্র দুর্গ তো তিনি বানিয়েছিলেন। ঠিক। বজ্জীদের শক্তিশালী গণসংঘের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির জন্যই তিনি গঙ্গার তীরে পাটালিপুত্র গ্রামে একটা দুর্গ নির্মাণ করেন। এই পাটালিপুত্রই পরে মগধের রাজধানী হয় এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। অজাতশত্রুর বজ্জীদের বিরুদ্ধে যুদ্ধটা কিন্তু রাজতন্ত্র বনাম গণরাজ্যের লড়াইয়ের একটা ক্লাসিক উদাহরণ। হরিয়ঙ্ক বংশের পর কারা এলো? এরপর আসে শিশুনাগ বংশ। এরা অবন্তীর মতো শক্তিশালী রাজ্যকে পরাজিত করে মগধের অন্তর্ভুক্ত করেন। তারপর আসেন নন্দরা। নন্দবংশের কথা তো একটু আগেই বলছিলেন, মহাপদ্মনন্দ। হ্যাঁ, মহাপদ্মনন্দ বা উগ্রসেন ছিলেন অত্যন্ত শক্তিশালী শাসক। তার বিশাল সেনাবাহিনী আর ধনসম্পদের কথা গ্রিক ঐতিহাসিকরাও উল্লেখ করেছেন যখন আলেকজান্ডার ভারতে আসেন। নন্দদের সময়ই মগধ প্রায় একটা সর্বভারতীয় সাম্রাজ্যের রূপ নিতে শুরু করে। যখন মগধ পূর্ব ভারতে এত শক্তিশালী হচ্ছে, তখন উত্তর পশ্চিম ভারতে কি পরিস্থিতি ছিল? সেখানে কি বাইরের কোনো প্রভাব পড়ছিল? অবশ্যই পড়ছিল। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলটা কিন্তু সেই সময় বেশ অস্থির ছিল। কারণ সেই সময়েই পশ্চিম এশিয়ার শক্তিশালী সাম্রাজ্যগুলোর নজর ভারতের দিকে পড়তে শুরু করে। প্রথমে আসে পারস্যের আখেমেনীয় সাম্রাজ্য। আখেমেনীয় মানে দারিয়সের সাম্রাজ্য? একদম। সম্রাট প্রথম দারিয়াস আনুমানিক ৫১৮ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু নদের পশ্চিম দিকের অঞ্চল, মানে আজকের পাকিস্তানের কিছু অংশ আর আফগানিস্তান,
জয় করে তার বিশাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এই অঞ্চলকে দুটো প্রদেশে ভাগ করা হয়েছিল, গদার বা গান্ধার আর হিন্দু বা সিন্ধু। এগুলো পারস্য সাম্রাজ্যের অংশ ছিল বেশ কিছুদিন। এই পার্শ্বিক শাসনের কি কোনো ছাপ পড়েছিল ভারতে? হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ প্রভাব তো ছিলই। যেমন ধরুন, পারস্য সাম্রাজ্যে ব্যবহৃত আরামাইক লিপি থেকে উত্তর-পশ্চিম ভারতে খরষ্টি নামে একটা নতুন লিপির উদ্ভব হয়। এই লিপিটা পরের কয়েকশো বছর ওই অঞ্চলে খুব চলেছিল। আর কিছু? এছাড়া পরবর্তীকালে মৌর্য শিল্পকলায়, বিশেষ করে অশোকের স্তম্ভের নকশায়, পালিশে, ঘণ্টা আকৃতির শীর্ষভাগে পার্শ্বিক প্রভাব দেখা যায় বলে অনেক পণ্ডিত মনে করেন। তবে এটা নিয়েও বিতর্ক আছে। আচ্ছা, পার্শ্বিকদের পর তো এলেন ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার। তার ভারত আক্রমণের কথা তো আমরা প্রায় সবাই জানি। ঠিক, পারস্য সাম্রাজ্য জয় করার পর তরুণ ম্যাসিডোনীয় বীর আলেকজান্ডার ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে ঢোকেন। তক্ষশিলার রাজা অম্ভি তো সহজেই বশ্যতা স্বীকার করেছিলেন, তাই না? হ্যাঁ, অম্ভি কোনো প্রতিরোধ করেননি, কিন্তু বিতস্তা বা ঝিলম নদীর তীরে রাজা পুরু বা পোরাজ কিন্তু অসাধারণ বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি হেরে যান, আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। ফেরার পথেও তো আলেকজান্ডারকে বেশ বাধার মুখে পড়তে হয়েছিল। হ্যাঁ, ফেরার পথে বিপাশা নদীর পূর্ব দিকে এগোতে তার সৈন্যরা অস্বীকার করে, কিন্তু পশ্চিম দিকে ফেরার সময় তাকে মালব, ক্ষুদ্রক ইত্যাদি বেশ কিছু স্থানীয় গণরাজ্যের কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হয়। এই যুদ্ধগুলোতে তিনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। আলেকজান্ডারের আক্রমণের দীর্ঘস্থায়ী প্রভাব কী ছিল? তিনি তো খুব বেশি দিন থাকেননি। রাজনৈতিকভাবে দেখতে গেলে এর প্রভাব ছিল খুবই ক্ষণস্থায়ী। আলেকজান্ডারের মৃত্যুর পরেই তার সেনাপতিরা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েন, আর এই সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রিক শাসন উচ্ছেদ করে দেন। তাহলে কি এর কোনো গুরুত্বই ছিল না? না, তা নয়। পরোক্ষ প্রভাব কিছু ছিল। প্রথমত, এই আক্রমণের ফলে ভারত আর গ্রিক জগতের মধ্যে সরাসরি যোগাযোগের পথ খুলে যায়। বেশ কিছু গ্রিক ঐতিহাসিক যেমন মেগাস্থেনিস ভারতে এসেছিলেন বা ভারত সম্পর্কে লিখেছিলেন। তাদের লেখা থেকে আমরা তখনকার ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর দ্বিতীয়ত, এই আক্রমণ উত্তর-পশ্চিম ভারতের রাজনৈতিক অনৈক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অনেক ছোট ছোট রাজ্য আর গণরাজ্য নিজেদের মধ্যে লড়াই করত, যা বাইরের শক্তির আক্রমণের পথ সহজ করে দিয়েছিল। তৃতীয়ত, আলেকজান্ডার কিছু গ্রিক ধাঁচের শহর প্রতিষ্ঠা করেছিলেন, যেমন নিকেয়া, বুকেফালা। এগুলো হয়তো কিছু সাংস্কৃতিক আদান-প্রদানের সাহায্য করেছিল। আর কেউ কেউ মনে করেন গ্রিক মুদ্রার উন্নত মানের প্রভাব ভারতীয় মুদ্রা ব্যবস্থার উপরও পড়েছিল। তাহলে দেখা যাচ্ছে, একদিকে মগধের উত্থান, অন্যদিকে বাইরের আক্রমণ, রাজনৈতিকভাবে যুগটা ছিল প্রচণ্ড ঘটনাবহুল। এর পাশাপাশি সমাজ আর অর্থনীতিতেও তো বড় পরিবর্তন আসছিল। আপনি শুরুতেই বলছিলেন দ্বিতীয় নগরায়নের কথা। ঠিক, হরপ্পা সভ্যতার নগরগুলো ধ্বংস হয়ে যাওয়ার প্রায় 1000 বছর পর এই সময়েই ভারতে, বিশেষ করে মধ্য গঙ্গা উপত্যকায় আবার নতুন করে শহর গড়ে উঠতে শুরু করে। একেই ঐতিহাসিকরা বলেন দ্বিতীয় নগরায়ন বা সেকেন্ড আরবানাইজেশন। কোন কোন শহর গড়ে উঠেছিল তখন? প্রত্নতাত্ত্বিক খননের ফলে অনেক শহরের চিহ্ন পাওয়া গেছে। যেমন ধরুন, রাজঘাট, প্রাচীন বারাণসী, কৌশাম্বী, উজ্জয়িনী, বৈশালী, শ্রাবস্তী, চম্পা, তক্ষশিলা ইত্যাদি। এই শহরগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল। কীরকম বৈশিষ্ট্য? যেমন ধরুন, খনন করলে পাওয়া যায় খুব উন্নত মানের কালো রঙের চকচকে মাটির পাত্র, যাকে আমরা বলি NBPW, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এটা সম্ভবত ছিল তখনকার বিলাসবহুল সামগ্রী, ধনীরা ব্যবহার করতেন। আচ্ছা। বাড়িঘর তৈরিতে পোড়া ইটের ব্যবহার খুব বেড়ে যায়। জলনিকাশি বা কুয়োর জন্য মাটির রিং পরপর বসিয়ে তৈরি করা রিং ওয়েল দেখা যায়। অনেক শহরের চারপাশে প্রতিরক্ষার জন্য বিশাল মাটির বা ইটের পাঁচিল, পরীক্ষা ইত্যাদিও পাওয়া গেছে। তার মানে বেশ পরিকল্পিত শহর ছিল এগুলো। হ্যাঁ, অনেকটাই তাই। এগুলো শুধু প্রশাসনিক কেন্দ্র ছিল না, ব্যবসা বাণিজ্য আর কারিগরি শিল্পেরও বড় কেন্দ্র হয়ে উঠেছিল। শহর যখন বাড়ছে, তখন নিশ্চয়ই কৃষিরও উন্নতি হয়েছিল, নইলে এত লোকের খাবার আসবে কোথা থেকে? একদম ঠিক প্রশ্ন। কৃষির বিস্তার তো অবশ্যই ঘটেছিল। মনে করা হয় লোহার লাঙলের ফলার ব্যবহার বাড়ার ফলে চাষাবাদ সহজ হয়েছিল, বিশেষ করে গঙ্গার ভারী মাটি চাষ করার ক্ষেত্রে। যদিও ঠিক কতটা প্রভাব ফেলেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে। কি কি ফসল হতো তখন?
ধান ছিল প্রধান ফসল, বিশেষ করে পূর্ব ভারতে। এছাড়া যব, গম, আখ, তুলো, নানা রকম ডাল, তৈলবীজ এগুলো চাষও হতো। জমির মালিকানা কার হাতে ছিল? সবার সমান ছিল? না, মোটেই না। পালি সাহিত্যে জমির মালিকানায় বেশ বৈষম্যের ছবি পাওয়া যায়। একদিকে ছিল ছোট ছোট কৃষক যারা নিজেদের জমিতে চাষ করত। অন্যদিকে ছিল ব্রাহ্মণ বা ধনী গৃহপতিদের হাতে থাকা বিশাল বিশাল জমিদারি, যেখানে হয়তো মজুর বা ভূমিদাস দিয়ে চাষ করানো হতো। রাজারও নিজস্ব খাস জমি থাকত। এই যে বললেন ধনী গৃহপতি, এরা কারা? এই সময়ে নাকি সমাজে কিছু নতুন ধনী গোষ্ঠীর উত্থান হয়েছিল। হ্যাঁ, এটা এই যুগের অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ দিক। পালি সাহিত্যে দু ধরনের নতুন ধনী গোষ্ঠীর কথা খুব পাওয়া যায়: গহপতি, গৃহপতি, আর সেট্ঠি, শ্রেষ্ঠী। গহপতি কারা? গহপতি বা গৃহপতি বলতে বোঝাত ধনী গৃহস্থ বা বড় চাষিদের। এদের প্রচুর জমিজমা, গরু মোষ থাকত। এরা নিজেরা চাষ না করে হয়তো অন্যদের দিয়ে করাতেন। অনেকে আবার ব্যবসা বাণিজ্যের সাথেও যুক্ত ছিলেন। সমাজে এদের বেশ প্রতিপত্তি ছিল। বুদ্ধের বিখ্যাত শিষ্য অনাথপিণ্ডিক ছিলেন শ্রাবস্তির একজন খুব ধনী গহপতি, যিনি জেতবন বিহার দান করেছিলেন। আর সেট্ঠি? শেট্ঠি বা শ্রেষ্ঠী ছিলেন মূলত বড় ব্যবসায়ী, মহাজন বা ব্যাংকার। এরা সাধারণত শহরে থাকতেন এবং দূর দূরান্তে বাণিজ্য করতেন, টাকা ধার দিতেন। এরা ছিলেন নগরের অর্থনীতির মূল চালিকা শক্তি। অনেক সময় এরা কারিগরদের গিল্ড বা নিগমের প্রধানও হতেন। এরা কি খুব ধনী ছিলেন? অত্যন্ত ধনী। জাতকের গল্পে সোনকলি বিষ নামে এক সেট্ঠি পুত্রের কথা আছে, যিনি নাকি এত আরামে মানুষ হয়েছিলেন যে তার পায়ের তলায় লোম গজিয়েছিল এবং তিনি কখনো খালি পায়ে মাটিতে হাঁটেননি। যদিও এটা গল্পের ছলে বলা, কিন্তু এটা তাদের বিপুল ঐশ্বর্য আর বিলাসবহুল জীবনযাত্রার দিকে ইঙ্গিত করে। দারুণ ব্যাপার। তার মানে ব্যবসা বাণিজ্য খুব বেড়েছিল? হ্যাঁ, স্থলপথ আর জলপথ দুই পথেই বাণিজ্য চলত। উত্তর ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত বিখ্যাত উত্তরাপথের কথা তো আগেই বলেছি। এছাড়া দক্ষিণ দিকেও বাণিজ্য পথ ছিল। নদীপথেও প্রচুর বাণিজ্য হতো। চাল, কাপড়, বিলাসদ্রব্য, ঘোড়া ইত্যাদি নানা জিনিসের ব্যবসা চলত। এই যে এত ব্যবসা বাণিজ্য, টাকার লেনদেন, এর জন্য তো মুদ্রার দরকার। ঠিক ধরেছেন। আর এই যুগেই ভারতে প্রথম ধাতব মুদ্রার ব্যাপক প্রচলন শুরু হয়। এগুলোকে বলা হয় আঘাত চিহ্নিত মুদ্রা বা পাঞ্চ মার্কড কয়েন্স। পাঞ্চ মার্কড কেন? কারণ এগুলো ঢালাই করে তৈরি করা হতো না। মূলত রূপোর পাত কেটে তার ওপর বিভিন্ন চিহ্ন, যেমন পাহাড়, গাছ, ষাঁড়, হাতি, মাছ, অর্ধচন্দ্র, এগুলো সিলমোহরের মতো আঘাত করে বা পাঞ্চ করে ছাপ দেওয়া হতো। নির্দিষ্ট কোনো রাজার নাম বা তারিখ থাকত না, শুধু চিহ্ন থাকত। এই মুদ্রা চালু হওয়ার ফলে কি সুবিধা হলো? এর ফলে বিনিময় প্রথা বা কড়ির ব্যবহারের চেয়ে লেনদেন অনেক সহজ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য বাড়ল, কর আদায় সহজ হল, অর্থনীতির বিকাশ ঘটল। এটা ছিল একটা বিরাট পরিবর্তন। বেশ, অর্থনৈতিক দিকটা তো পরিষ্কার হলো। এবার যদি একটু সমাজের দিকে তাকাই, বর্ণ ব্যবস্থা কি আগের মতোই ছিল নাকি আরও জাঁকিয়ে বসছিল? দেখুন, বৈদিক যুগে শেষের দিকে যে 4টে বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ধারণা তৈরি হয়েছিল, এই যুগে এসে সেটা আরও স্পষ্ট এবং কঠোর রূপ নিচ্ছিল। বিশেষ করে ধর্মসূত্রগুলির মতো ব্রাহ্মণ্য গ্রন্থগুলোতে প্রত্যেক বর্ণের জন্য নির্দিষ্ট কাজ, অধিকার, কর্তব্য এবং বিধিনিষেধ খুব স্পষ্টভাবে লিখে দেওয়া হচ্ছিল। যেমন ব্রাহ্মণদের কাজ হল পুজো করা, বেদ পড়া ও পড়ানো, দান নেওয়া। ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা, রাজ্য শাসন করা, প্রজা রক্ষা করা। বৈশ্যদের কাজ কৃষি, পশুপালন, ব্যবসা করা। আর শূদ্রদের প্রধান কাজ হল উপরের 3 বর্ণের সেবা করা। এই নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ছিল। কিন্তু সমাজটাকে সত্যিই এই 4টে ভাগে ভাগ করা ছিল, নাকি এর ভেতরে আরও অনেক স্তর ছিল? এখানেই আসছে জাতি ব্যবস্থার প্রশ্নটা। বর্ণের ওই তাত্ত্বিক কাঠামোর ভেতরেই জন্ম, পেশা আর বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে সমাজে অসংখ্য ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব হচ্ছিল, যাদের আমরা জাতি বলি। মানে পেশার ভিত্তিতে। হ্যাঁ, মূলত পেশা একটা বড় ভিত্তি ছিল। যেমন ধরুন কুম্ভকার, কুমোর, তন্তুবায়, তাঁতি, কর্মকার, কামার, সূত্রধর, ছুতোর, নাপিত, রজক, ধোপা, চর্মকার, চামার।
এদের প্রত্যেকের একটা আলাদা জাতি পরিচয় তৈরি হচ্ছিল। এরা সাধারণত নিজেদের জাতির মধ্যে বিয়ে করতেন এবং তাদের ছেলেমেয়েরাও সেই পেশায় নিত। মানে বর্ণব্যবস্থা আরও জটিল হয়ে যাচ্ছিল। ঠিক তাই। শুধু পেশা নয়, অনেক স্থানীয় উপজাতি বা গোষ্ঠীও এই কাঠামোর মধ্যে ঢুকে পড়ছিল। তাদের একটা নির্দিষ্ট বর্ণের মধ্যে বা বর্ণের বাইরে একটা স্থান দেওয়া হচ্ছিল। অনেক সময় বর্ণ সংকর তত্ত্বের সাহায্য নেওয়া হতো। মানে বলা হতো যে বিভিন্ন বর্ণের মধ্যে অবৈধ মেলামেশার ফলে এই নতুন জাতিগুলোর জন্ম হয়েছে, তাই তারা নিচু। এর ফলে সামাজিক স্তরবিন্যাসটা অত্যন্ত জটিল আর অনুদার হয়ে উঠছিল। আর অস্পৃশ্যতার ধারণা, সেটাও কি এই সময়ে শক্তিশালী হয়? হ্যাঁ, দুঃখজনকভাবে সেটাও সত্যি। কিছু কিছু জাতিকে, বিশেষ করে যারা তথাকথিত অপবিত্র কাজ করত, যেমন মৃতদেহ সংস্কার বা শিকার, তাদের অত্যন্ত নিচু এবং অস্পৃশ্য বলে মনে করা হতো। পালি সাহিত্যে চণ্ডাল, নিষাদ, পুক্কুশ ইত্যাদি জাতির উল্লেখ আছে, যাদের গ্রামের বাইরে থাকতে হতো এবং যাদের দেখলে বা ছুলে নাকি উচ্চ বর্ণের মানুষ অপবিত্র হয়ে যেত। এই অমানবিক প্রথাটা এই যুগেই বেশ জাঁকিয়ে বসেছিল। একদিকে সমাজের এই বাঁধন যখন এত শক্ত হচ্ছে, তখন কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, কোনো নতুন চিন্তার স্রোত ছিল না? অবশ্যই ছিল, আর সেটাই এই যুগের আরেকটা বৈপ্লবিক দিক। বৈদিক ধর্মের যাগযজ্ঞ কেন্দ্রিক জটিল ক্রিয়াকলাপ আর ব্রাহ্মণদের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিবাদী ধারার জন্ম হয়। একেই আমরা বলি সমন আন্দোলন। শ্রমণ, এরা কারা ছিলেন? সমন মানে যারা শ্রম বা সাধনা করেন। এরা ছিলেন মূলত পরিব্রাজক, সন্ন্যাসী বা চিন্তাবিদ, যারা ঘরবাড়ি ছেড়ে প্রচলিত সামাজিক ও ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে জ্ঞান বা মুক্তির সন্ধান করতেন। এরা যাগযজ্ঞ, জাতিভেদ ইত্যাদির বিরোধিতা করতেন। বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম কি এই শ্রমণ আন্দোলনেরই ফল? একদম ঠিক। গৌতম বুদ্ধ এবং বর্ধমান মহাবীর ছিলেন এই শ্রমণ ধারার সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী দুই ব্যক্তিত্ব। তাদের হাত ধরেই বৌদ্ধ ও জৈন ধর্মের প্রসার ঘটে। এছাড়াও মাক্খালি গোশালের নেতৃত্বে আজীবক নামে আরও একটি গুরুত্বপূর্ণ শ্রমণ গোষ্ঠী ছিল, যদিও তারা পরে বিলুপ্ত হয়ে যায়। এই শ্রমণ ধর্মগুলোর মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্মণ্য ধর্ম থেকে কোথায় আলাদা ছিল তারা? বেশ কিছু মৌলিক পার্থক্য ছিল। প্রথমত, তারা বেদের অভ্রান্ততা মানতেন না এবং বৈদিক যাগযজ্ঞ, বিশেষ করে পশু বলির তীব্র বিরোধিতা করতেন। দ্বিতীয়ত, তারা মনে করতেন মানুষের ভবিষ্যৎ তার নিজের কর্ম দ্বারাই নির্ধারিত হয়, কোনো ঈশ্বর বা যজ্ঞের দ্বারা নয়। তবে কর্মফলের ধারণাটা একটু ভিন্ন ছিল। তৃতীয়ত, তারা অহিংসার উপর খুব বেশি জোর দিতেন। চতুর্থত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা জাতিভেদ প্রথার বিরোধিতা করতেন এবং মনে করতেন যে জন্ম নয়, কর্ম দ্বারাই মানুষের বিচার হওয়া উচিত। মোক্ষ বা নির্বাণ লাভের অধিকার যে কোনো বর্ণের মানুষেরই আছে, এই ধারণাটা ছিল ব্রাহ্মণ্য ব্যবস্থার ওপর একটা বিরাট আঘাত। তার মানে তারা একটা বিকল্প পথের সন্ধান দিচ্ছিলেন। হ্যাঁ, তারা একটা নতুন আধ্যাত্মিক এবং নৈতিক পথের সন্ধান দিচ্ছিলেন, যা ছিল অনেক সরল, যুক্তিবাদী এবং মানবিক। আর হয়তো সেই কারণেই বিশেষ করে ব্যবসায়ী, কারিগর এবং সাধারণ মানুষের মধ্যে এই নতুন ধর্মমতগুলো খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল। তাহলে যদি পুরো বিষয়টা একবার গুছিয়ে নিই, আনুমানিক ৬০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দের উত্তর ভারত ছিল একটা বিরাট পরিবর্তনের সন্ধিক্ষণ। রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখলাম ছোট রাজ্য থেকে মহাজনপদের উত্থান, তারপর মগধের নেতৃত্বে সাম্রাজ্যের বিস্তার, আবার উত্তর পশ্চিমে বিদেশি আক্রমণ। অর্থনৈতিকভাবে দেখলাম দ্বিতীয় নগরায়ন, কৃষির উন্নতি, ব্যবসা বাণিজ্যের প্রসার, মুদ্রার প্রচলন আর গহপতি সেট্ঠিদের মতো নতুন ধনী শ্রেণীর উদ্ভব। ঠিক। আর সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে দেখলাম একদিকে বর্ণ ও জাতিভেদ প্রথা আরও কঠোর হচ্ছে, অস্পৃশ্যতা বাড়ছে, কিন্তু তার পাশাপাশি আবার বৌদ্ধ, জৈন ধর্মের মতো প্রতিবাদী শ্রমণ ধারা উঠে আসছে, যা প্রচলিত ব্যবস্থার গোড়ায় নাড়া দিচ্ছে। একদম। সব মিলে একটা প্রচণ্ড গতিশীল, আলোড়িত এবং সৃষ্টিশীল যুগ। একদিকে যেমন পুরনো কাঠামো ভাঙছে বা বদলাচ্ছে, তেমনি আবার নতুন কাঠামো, নতুন চিন্তা জন্ম নিচ্ছে। উপেন্দ্র সিংয়ের গবেষণায় এই জটিল কিন্তু আকর্ষণীয় ছবিটাই আমাদের সামনে তুলে ধরে। ভারতীয় সভ্যতাকে কোন দিকে নিয়ে গেল? এই আলোড়নের দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল?
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যুগের দ্বন্দ্ব এবং সমন্বয়ে কিন্তু পরবর্তী মৌর্য সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিল এবং ভারতীয় দর্শন, ধর্ম ও সমাজকে বহু শতাব্দী ধরে প্রভাবিত করেছে। তবে এই আলোড়নপূর্ণ যুগের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি ঠিক কী ছিল, বা কেন শেষ পর্যন্ত রাজতন্ত্র জয়ী হলো, বা শ্রমণধারাগুলো থাকা সত্ত্বেও কেন জাতিভেদ টিকে রইল, এগুলো নিয়ে আরও অনেক গভীর ভাবনার অবকাশ আছে। হয়তো অন্য কোনো দিন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনা করতে পারি। নিশ্চয়ই। সেই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের মতো আমাদের এই গহন আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার কথা হবে।